ম্যাম ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আদাব। হ্যাঁ আদাব। কেমন আছো সবাই? মোটামুটি আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও আল্লাহর রহমতে মিস ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? জি মিস, আপনার দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু 2 মিনিট অপেক্ষা করি। অনেকে এসেছে, আর কয়েকজন আসছে, একটু অপেক্ষা করছি। সবাই নাম রোল লিখেছো, খুব ভালো লাগছে। এখনো দেখছি না যে কেউ লিখেনি। যদি কেউ লিখে না থাকো তাহলে এখনই লিখে ফেলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে শুভ আসসালামু সকাল। আলাইকুম ম্যাম। মিস আপনাকেও শুভ সকাল। ধন্যবাদ। আচ্ছা, ম্যাম আজকে ক্লাসটা কি ইউটিউবে আপলোড করা হবে? আসসালামু আলাইকুম ম্যাম। কেন আপলোড করলে তুমি ক্লাস করবে না? হ্যাঁ হ্যাঁ করবো, তবু জিজ্ঞেস করছি। হ্যাঁ, প্রতি ক্লাসে তো ম্যাম ইউটিউবে আসসালামু আপলোড আলাইকুম। করা হয়। গতবারটাও করেছি, একটু দেরি হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। মানে 2-1 দিন পরে করেছি, কিন্তু করেছি। প্রতিটা ক্লাসে যেগুলো নেওয়া হচ্ছে জুমে, এগুলো আপলোড দেওয়া হবে অবশ্যই। 2-1 জন তো থাকে যারা মিস করে, তাদের জন্য। তোমরা চাইলে 2বার দেখতে পারো। আচ্ছা, অনেকে জয়েন করেছে। পার্টিসিপেন্ট 43 জন হয়েছে। ঠিক আছে। এখন আমি শুরু করছি, ঠিক আছে? সবাই যা যা মিউট করে দাও মাইক্রোফোনটা। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম কি? ব্যাকরণিক শব্দশ্রেণী, তাই না? মনে আছে? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ব্যাকরণিক শব্দশ্রেণী। ইতি। জি মিস। আর কারা আছো মাইক্রোফোনগুলো অফ করে দাও বাবা। ঠিক আছে। এখন আমরা তারই ধারাবাহিকতায় আজকের পরের অংশটি পড়ব। আমরা পড়েছিলাম ব্যাকরণিক শব্দশ্রেণী। তোমাদের মধ্যে যারা জয়েন করেছে এর মধ্যে একজন আমাকে বলো যে ব্যাকরণিক শব্দশ্রেণীকে তোমরা আগে ছোটবেলায় কি নামে পড়েছো? পদ প্রকরণ। হ্যাঁ, সুস্মিতা বলেছে পদ প্রকরণ। ঠিক আছে, অনেকেই হয়তো জানো, একজন বলেছো, ধন্যবাদ। পদ প্রকরণ হিসেবে পড়েছো, কিন্তু তাকে আমরা কি করলাম, আরো বেশি সম্প্রসারিত করে পড়লাম হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণীর নামে। তোমাকে আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? জি মিস। জি মিস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা পড়েছিলাম গত ক্লাসে। তারপর দেখেছিলাম যে কত প্রকার, কি কি কত প্রকার বলো তো? 8 প্রকার। হ্যাঁ, তার মানে অনেকে তোমরা জানো যে কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার। হুম।
তো 8 প্রকারের আমরা প্রকরণগুলো দেখেছি। আজকে আমরা কি করব, আস্তে আস্তে আমি বলেছিলাম যে তোমাদের রিটেন একটা প্রশ্ন আসে 5 নম্বরের, যে রিটেন অংশের জন্য আমাদেরকে বিভিন্ন প্রকারভেদগুলো পড়তে হয়। এই যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এই প্রকারভেদগুলো আমাদেরকে কি করতে হয়, পড়তে হয়। হ্যাঁ, এই জন্য আমাদের কি করতে হবে, যেই প্রকরণগুলো আছে আমি একটা একটা করে পড়াবো, এক ক্লাসে সম্ভব না, একাধিক ক্লাসে পড়াবো। তোমরা কি করবে, তোমাদের যে ব্যাকরণ বইটা আছে ওটাও অনুসরণ করতে পারো, অথবা খাতাও লিখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা ওটা লিখে রাখবে, ঠিক আছে? এখন স্টুডেন্ট এখনো আসছে, এটা একটা সমস্যা, 50 জন হয়েছে, কারো কারো এখনো আওয়াজ হচ্ছে স্পিকারের, মাইক্রোফোন আমি মিউট করে দিলাম। এখন দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা গত ক্লাসে কি করেছিলাম, সংজ্ঞা করেছিলাম কি, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। এই সংজ্ঞাটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এই যে বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি এগুলোর অবস্থান, ব্যাকরণগত যে অবস্থান সেটাকে আমরা কি বলবো, বলবো হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তারপর আমরা কি দেখেছিলাম যে ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক শব্দ, অনুসর্গ এবং আবেগ শব্দ। এই প্রকরণগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা কি দেখব, এর পরবর্তীতে কি আছে এটা দেখি। পরবর্তীতে আছে বিশেষ্যের প্রকারভেদ, ঠিক আছে? বিশেষ্য 6 প্রকার। তোমাদের কিন্তু মনে হতে পারে যে এই যে ছোটবেলার পড়া দেখে এখন পড়তে বসেছি, তোমাদের যখন তোমরা আগে পড়েছিলে পদ প্রকরণ, তোমরা শুধু বিশেষ্য কাকে বলে এভাবে পড়েছিলে। এখন যেহেতু একটু বড় ক্লাসে উঠেছো, এগুলো তোমরা পড়েছো যে নামবাচক বিশেষ্য, কি কি বাচক বিশেষ্য আছে তোমরা পড়েছিলে। কিন্তু যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বিশেষ্য কাকে বলে এবং বিশেষ্য কত প্রকার, কি কি, তাহলে কিন্তু তোমাদের এই যে প্রকরণগুলো আছে, সংজ্ঞা আছে, দিতে হবে। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম তাহলে আমরা এক কাজ করি, এই প্রশ্নটা না দিয়ে অথবা দিয়ে যে প্যারাটা আসে, অনুচ্ছেদটা আসে, ওইটা দিই। ওইটাই তো দেয় সবচেয়ে ভালো, কিন্তু ওইটা দেওয়ার জন্য তোমাকে জানতে হবে। তুমি যদি চিনতে না পারো ওটা কেমন বিশেষ্য, তাহলে পরীক্ষা যদি আসে যে নিচের অনুচ্ছেদটি থেকে জাতিবাচক বিশেষ্য চিহ্নিত করো, তাহলে তোমরা কিভাবে করবে, বুঝতে পেরেছ? এই জন্য তোমাদেরকে জানতে হবে যে প্রকরণগুলো কি কি। 6 প্রকার বিশেষ্যের মধ্যে প্রথমটি কি দেখো, নামবাচক বিশেষ্য। এখানে দেখো পাশে একটা ইংরেজিও দেওয়া আছে। কেন দেওয়া আছে, আমরা বাংলাতে বললে একটু কম বুঝি, যখন বলি প্রপার নাউন তখন কিন্তু খুব সহজে বুঝে ফেলে যে এটা আসলে কি জিনিস। যখন কোনো কিছুর ডাক নাম, মানে নির্দিষ্ট নাম কোনো জিনিসের, ওটাকে বলা হয় হচ্ছে নামবাচক বিশেষ্য। এখন দেখো এখানে নামবাচক বিশেষ্যের মধ্যে কি আছে, হাসান, ইমরান, আসিফ। হ্যাঁ, কিন্তু এখানে একটা ভুল করেছে, এখানে মাটি দেওয়া আছে, মাটি হবে না। ব্যক্তির নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, কোনো গ্রন্থের নাম হতে পারে। মাটি হতে নামই ব্যক্তির রাখে, মানে এখন তো আনকমন হিসেবে রাখে, এখন তো কত কিছু রাখে, যে এত অদ্ভুত নাম রাখে যে অনেক সময় বুঝতেই পারি না এটা কিসের নাম। জি। আবার ছেলে মেয়ের নামও চেনা যায় না যে এটা কি মেয়ের নাম নাকি ছেলের নাম। যাই হোক, মনে করো মাটি একটা মানুষের নাম, তো ব্যক্তির নাম আছে এগুলা। এটা স্থানের নাম হতে পারে, গ্রন্থের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, পর্বতের নাম হতে পারে, অথবা এমন জিনিস যেটা পৃথিবীতে একটাই সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এবার সূর্য, পৃথিবী, সূর্য তো অনেকগুলো নেই, অথবা পৃথিবী অনেকগুলো নেই, তার মানে যার নির্দিষ্ট ডাক নাম। হ্যাঁ, মানে যাকে ডাকা হয় ওই নামে, ওই নামটা যখন দেখবে তখন তোমরা ওটাকে বলবে নামবাচক বিশেষ্য। আর বিশেষ্যের সংজ্ঞা আমি এখানে দেইনি, কারণ কি, কারণ গত ক্লাসে আমি সবগুলো সংজ্ঞা একটু একটু করে বলেছিলাম তোমাদেরকে। আর হচ্ছে বিশেষ্য সংজ্ঞা তোমরা বইও পাবে, যে কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। তো বিশেষ্য 6 প্রকারের মধ্যে প্রথমটা আমরা দেখলাম নামবাচক বিশেষ্য। কোনো কিছুর ডাকনাম বা সংজ্ঞাবাচক যে নাম সেটাই হচ্ছে নামবাচক বিশেষ্য। এরপরটা দেখো জাতিবাচক। এই যে তোমরা যখন ইংরেজিতে দেখছো আমার মনে হয় সুবিধা হচ্ছে দেখতে, না? কমন নাউন বললে কিন্তু বুঝতে পারছো যে জাতিবাচক বিশেষ্য কোনটা। যখন একক, মানে কোনো কিছুকে না বুঝে একটা জাতিকে বোঝায়, তখন সেটাকে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্যের মধ্যে এটা প্রাণীও হতে পারে, অন্য কিছু হতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে প্রাণীর উদাহরণ। যেমন ঘোড়া বললে আমরা কি বুঝি, মানে ঘোড়া জাতিটা কি বুঝি, অনেক ঘোড়া বুঝি। ছাগল বললে এটাই বুঝি। আবার দেখো
গরু একটা জাতিবাচক, কিন্তু লালি ডাক নাম, তাই নামবাচক। বুঝতে পেরেছো কেন এটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে? মানে যদি আমরা বলি গরু, তাহলে এই শব্দটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কিন্তু বলি লালি, দেখো না অনেক কার্টুনে বা কোথাও একটা গরুর নাম থাকে লালি। এই যে লালি বললো, লালি কিন্তু জাতিবাচক না, কারণ ওকে নির্দিষ্ট করে একটা ডাক নাম দেওয়া হয়েছে, তাই এটি হচ্ছে জাতিবাচক বিশেষ্য না, এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। তাহলে এই দুটো যে বললাম, এর মধ্যে কার কোনো সমস্যা আছে? থাকার কথাও না, কারণ তোমরা এই টাইপের পড়ে এসেছো। মানে এই প্রশ্নগুলো আসলে ঝামেলা কি, এই প্রশ্নগুলো এইভাবে প্রত্যেকটা দিতে হবে যে নামবাচক বিশেষ্য একে বলে, আবার অনেকগুলো উদাহরণ দিতে হবে। জাতিবাচক বিশেষ্য একে বলে, আবার অনেকগুলো উদাহরণ দিতে হবে। কিন্তু এটা তোমাদের জানতে হবে, এই জন্য মাঝে মাঝে অথবা দিয়ে এমন একটা অনুচ্ছেদ দেয় যে যেখানে শব্দ চিহ্নিত করা অনেক কঠিন হয়ে যায়, তখন তোমরা কি করবে? ছেড়ে দিবে প্রশ্ন? এই জন্য এটার জন্য এটা প্রস্তুতি দিতে হবে। কার বাসায় কথা হচ্ছে? ঠিক আছে। তারপর বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, বস্তুবাচক কি? আমরা জানি যে কোনো বস্তু বা দ্রব্যকে দিয়ে যদি বোঝায় কোনো নাম, তাহলে সেই নামটাকে বলা হয় বস্তুবাচক বা দ্রব্যবাচক। যেমন তরল জিনিস কি কি আছে? তরল কিন্তু বস্তুবাচক বিশেষ্য না, এগুলো হচ্ছে মানে বোঝা যায় তরলের মধ্যে কি কি আছে, যেগুলোকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলতে পারি। পানি, দুধ, তেল, মধু, সিরাপ। পানীয় জাতীয় কি আছে যেটাকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলতে পারি? কোক। কঠিনের মধ্যে কি কি আছে? লোহা, সোনা, পাথর, বরফ। বায়ুর মধ্যে আছে বাতাস, গ্যাস। এছাড়া অসংখ্য বস্তুবাচক বিশেষ্য আছে, তোমরা সবাই জানো। আমরা প্রতিদিন যা ব্যবহার করি, যা দেখি, যা কিনি, অনেক কিছু আছে যেগুলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। এগুলো চেনা কিন্তু অনেক সহজ, কারণ চাল বললে সবাই বুঝতে পারবে এটা বস্তুবাচক। হ্যাঁ, এরকম মানে বস্তু জিনিস যদি দেখো তাহলে এটা বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। কেউ কিন্তু ভুলেও এই যে তরল দেওয়া আছে, পানীয় দেওয়া আছে, কঠিন দেওয়া আছে, বায়বীয় দেওয়া আছে, এগুলোকে আবার বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য দিয়ে দেয় না, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে একটা থাকে না যে কি কি বস্তু তরলের মধ্যে আছে যেগুলোকে বস্তু বলা যায়। তো ওইরকম এই চারটা তোমরা কিন্তু দিও না, উদাহরণ দিলে তোমরা এগুলো দিবে, ঠিক আছে? তাহলে আমরা বিশেষ্যের 3টি প্রকরণ দেখলাম। এরপরে আমরা চলে যাব পরের প্রকরণগুলোতে। দেখো এরপর কি আছে? সমষ্টিবাচক বিশেষ্য। হ্যাঁ, সমষ্টিবাচক বিশেষ্য কি? যখন একটা মানে এমন একটা সমষ্টি বোঝায় যাদের একটা নির্দিষ্ট কাজ থাকে। হ্যাঁ, অনেকে সমষ্টিটা আর জাতির মধ্যে একটু ভুলিয়ে ফেলে যে কোনটা জাতিবাচক আর কোনটা সমষ্টিবাচক। সমষ্টিবাচকদের কি হবে? এরা সবাই মিলে একই জাতীয় কাজ করবে বা একই ধরনের কাজ করবে। আর জাতি বলতে একটা সম্পূর্ণ জাতিকে বোঝায়। সমষ্টিবাচক হচ্ছে মানুষের মধ্যে হতে পারে, প্রাণীর মধ্যে হতে পারে। হ্যাঁ, তো এই যে সমষ্টিবাচক, এটাকে চিনবে তোমরা কিভাবে? তোমরা উদাহরণগুলো দেখো। দল, বাহিনী, এগুলো দিয়ে কিন্তু একটা সমষ্টি বোঝায়। বাহিনী বললে আমরা একটা জাতি বুঝি না, এমন কোনো জাতি নেই যেটার নাম বাহিনী। হ্যাঁ, এটা হচ্ছে একটা সংঘকে বোঝাচ্ছে, মানে অনেকগুলো মানুষ মিলে যদি কোনো দল গঠন করে ওটাকে বলা হয় বাহিনী। মানুষ কিন্তু জাতিবাচক। তোমরা আবার ভেবো না যে মানুষ এখানে কেন এসেছে। এখানে হয়েছে কি, মানুষ দিয়ে এখানে মানে বোঝাচ্ছে যে মানুষের মধ্যে কি কি সমষ্টিবাচক বিশেষ্য হতে পারে, প্রাণীর মধ্যে কি কি সমষ্টিবাচক বিশেষ্য হতে পারে। বলো তো তোমরা, এই যে প্রাণী এই শব্দটা কোনটার মধ্যে পড়বে, কোন বিশেষ্যের মধ্যে? জাতিবাচক। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। জাতিবাচকের মধ্যে পড়বে হচ্ছে প্রাণী। হ্যাঁ, আর প্রাণীর মধ্যে যদি আমরা কোনো সমষ্টি দেখতে চাই তখন কি কি হতে পারে বলেন না? এক ঝাঁক, হ্যাঁ, এক পাল, এভাবে বলি যে এক পাল গরু হেঁটে যাচ্ছে। এই যে ঝাঁক পাল বলি, এগুলোকে আমরা বলবো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এই যে জনতা, বহর, পঞ্চায়েত, এগুলো একটু লক্ষ্য করতে হবে। অনেক সময় প্রশ্নে আসে নিচের অনুচ্ছেদটি থেকে সমষ্টিবাচক বিশেষ্য বের করো, তখন সেখানে কি করে জাতি অনেকগুলো দিয়ে দেয়, আবার সমষ্টি অনেকগুলো দেয়। তো চিহ্নিত করা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে যদি না বুঝো। এরপর দেখো গুণবাচক। গুণবাচক কি? যদি এখানে একটু বিশেষ্য হয়ে গেছে তবে বিশেষণ। হ্যাঁ, বিশেষণের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে বিশেষ্য তৈরি হয়, দেখো একে গুণবাচক বিশেষ্য বলে। এটা একটু তোমাদের ক্লিয়ার করতে হবে। কিছু শব্দ আছে না যেগুলো বিশেষণ, মানে যেগুলো দিয়ে মানুষের দোষ গুণ বোঝায়। এই যে বিশেষণগুলা, এগুলাকে যখন আমরা বিশেষ্য হিসেবে ব্যবহার করি, থাকে না যে কাইন্ড,
এই শব্দটিতে কি বোঝায়? বিশেষ্য না বিশেষণ? অ্যাডজেক্টিভ নাকি নাউন? বলো তো, কেউ বলতে পারবে? বলো না যে কাইন্ড। নাউন। কাইন্ড কি নাউন হবে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ হবে। যখন নেস কাইন্ড হয়, মানে দয়ালু। হ্যাঁ, কাইন্ডনেস যখন হয় তখন কি হয়ে যায়? এটা হয়ে যায় কি? এটা হয়ে যায় নাউন। নাউন। হ্যাঁ, নাউন। তখন নাউন। হ্যাঁ, সেম ঘটনাটা এখানে ঘটেছে। বিশেষণকে কিছু একটা যুক্ত করে অথবা বিশেষণকে একটু পরিবর্তন করে আমরা কি করতে পারি? বিশেষ্য বানাতে পারি। যেমন দেখো সৎ, এটা হচ্ছে একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ, বলি না সৎ ব্যক্তি, কিন্তু একে আমরা জি। বলি সততা। সততা কিন্তু একটা গুণের নাম, বলে না সততা একটি মহৎ গুণ, তার সততা একটা বিশেষ্য। এইখানে এসে অনেকে প্যাচ লাগা, বুঝছো? এখানে গুণবাচক বিশেষ্যকে অনেকে মনে করে বিশেষণ, তখন দাগিয়ে ফেলে। যদি পরীক্ষার বিশেষণ চিহ্নিত করতে বলে আর তার মধ্যে দুই একটা গুণবাচক বিশেষ্য থাকে, তখন কিন্তু অনেকে মানে প্যাচ লাগিয়ে ফেলে যে এটা মনে হয় বিশেষণ হতে পারে। তো একটু সন্দেহ সৃষ্টি হয়। এই জন্য তোমরা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে শব্দটা তোমরা পড়ে নিজে বলে দেখবে যে এটা দিয়ে কি গুণ বোঝায় নাকি গুণবাচক বিশেষ্য বোঝায়। যেমন বীর, বলি না বীর ব্যক্তি, বীর লোক, হ্যাঁ, বীর পুরুষ বলি আমরা। আর বীরত্ব, বলি না তার বীরত্ব গাথা বা বীরত্ব হচ্ছে ওই গুণটার নাম। যদি গুণটার নাম বোঝায় তাহলে গুণবাচক বিশেষ্য, আর নাম যদি না বোঝায়, না বুঝিয়ে যদি কি বোঝায়, যদি গুণটাকে বোঝায়, ওটা শুধু বিশেষণ হবে। তরল, তরল হচ্ছে একটা বস্তুর অবস্থা। হ্যাঁ, যেহেতু অবস্থা আমরা জানি দোষ গুণ অবস্থা, এটাকে কি বলে? বিশেষণ বলে। তো দোষ গুণ অবস্থাকে বিশেষণ বললে তরল একটা অবস্থা, তাই এটা হচ্ছে একটা বিশেষণ। আর যখন এর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে তারল্য, তখন এটা হয়ে গিয়েছে বিশেষ্য। ঠিক আছে, এখানে দেখো তরুণ তারুণ্য, এখানে তরুণ হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর তারুণ্য হচ্ছে বিশেষ্য। বুঝতে পারছো? এভাবে করে পরিবর্তন হয়েছে প্রত্যয় যুক্ত হওয়ার মাধ্যমে। এরপর কি লাস্টটা কি দেখো, ক্রিয়াবাচক বিশেষ্য। কিছু কিছু বিশেষ্য আমরা দেখতে পাই যেগুলো ক্রিয়া থেকে মানে উৎপত্তি হয় আর কি, মানে ক্রিয়া ছিল শব্দটা মূলে, ওটা থেকে পরিবর্তন করে বিশেষ্য হয়। মানে তুমি দেখবে এটা দিয়ে কি কাজ বোঝায় নাকি কোনো কাজের নাম বোঝায়। যেমন যদি আমি বলি যে আমি যাচ্ছি, যাচ্ছি যখন বলবো তখন যাচ্ছিটা হচ্ছে ক্রিয়া, কিন্তু গমন করলাম, গমন করা, এই যে গমন, এই শব্দটা কিন্তু আর এটা কিন্তু যাওয়ার দিয়ে বোঝায়, হ্যাঁ, যাওয়া যা বোঝায় গমন দিয়ে তাই বোঝায়, কিন্তু শব্দটা এখন আর কোনো ক্রিয়াপদ নেই, এটা একটা কাজের নাম। গমন মানে যাওয়ার নামকে বলে গমন। দর্শন, দেখাকে বলা হয় হচ্ছে দর্শন। হ্যাঁ, মানে আমি দেখছি, দেখছি বললে হয়ে হচ্ছে ক্রিয়া, আর যদি বলি দর্শন বা দেখা তখন হয়ে যায় হচ্ছে এটা ক্রিয়াবাচক বিশেষ্য। এখন এই তিনটা যে আগের তিনটা একটু বেশি সহজ ছিল, এই তিনটা একটু ওগুলো হচ্ছে জটিল, কিন্তু অতই জটিল না যে তোমরা বুঝতে পারবে না। তিনটার মধ্যে কোনটা তোমরা বুঝতে পারোনি বলো? সব বুঝতে পেরেছো? ক্রিয়াবাচকটা যদি একটু আবার বলতেন। মানে যেই বিশেষ্যটা ক্রিয়া থেকে উৎপত্তি হয়, মানে যে বিশেষ্যটার মূলটা হচ্ছে ক্রিয়াপদ, বুঝতে পেরেছো? ক্রিয়াপদ থেকে বিশেষ্যটা সৃষ্টি হয়েছে, মানে কোনো কাজ বোঝাবে না, কিন্তু কোনো কাজের নাম বোঝাবে। হ্যাঁ, যেমন আমি শুনছি, হ্যাঁ, শুনছি দিয়ে আমি বলছি একটা কাজ, যে শুনছি আমি একটা কাজ করছি। কিন্তু শ্রবণ করা, এই যে শ্রবণ, এটা একটা শোনার নাম, মানে মানে শুনতে পাচ্ছ, এই প্রক্রিয়ার নাম হচ্ছে শ্রবণ। কোনো কিছুর নাম যখন বোঝাবে তখন এটা ক্রিয়া থাকবে না, ওটা কাজই হোক যাই হোক, কাজের নাম যদি বোঝায় তাহলে ওটাকে বলা হবে ক্রিয়াবাচক বিশেষ্য। ঠিক আছে, তাহলে বিশেষ্য কাকে বলে, কত প্রকার ও কি কি যদি আসে, তোমরা আগে সুন্দর করে বিশেষ্যের সংজ্ঞাটি দিবে, দিয়ে দু একটা উদাহরণ দিবে, দিয়ে বলবে যে বিশেষ্য 6 প্রকার। কি কি আছে একজন বলো, কেউ বলতে পারবে না? এইমাত্র তো বললাম। নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক, গুণবাচক বিশেষ্য আর ক্রিয়াবাচক বিশেষ্য। ভেরি গুড, খুব ভালো। সবাই হয়তো জানো, হয়তো অনেকে বলতে বলতে ইতস্তত করছিলে। যাই হোক, 6টা বিশেষ্য মাত্র পড়িয়েছি, তাহলে এই বিশেষ্য প্রকরণটা আমরা দেখলাম। পরবর্তীতে আমরা যাব হচ্ছে এরপরে যেটা আমরা দেখেছিলাম আমাদের প্রকরণে, সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম কি?
নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি তাকে কিন্তু আমরা কি বলি? সর্বনাম। ঠিক আছে? আমরা কখনো কখনো কি করি? নাম ডাকি না, নাম না ডেকে কি করি? বারবার একটা বাক্যে মানে কয়েকটা বাক্য যদি আমি লিখি একজনকে নিয়ে, একটা বস্তু বা একজন ব্যক্তিকে নিয়ে, আর বারবার যদি আমি কি করি? নাম মানে লিখতেই থাকি, তাহলে বাক্যটা শুনতেও ভালো লাগবে না, আর এটা ব্যাকরণের মানে বিপরীত হয়ে যাবে। ব্যাকরণের নিয়ম হচ্ছে নামকে বারবার ব্যবহার না করে আমরা কি করব? আমরা হচ্ছে বারবার করে তার বিপরীতে সর্বনাম ব্যবহার করব। এখন দেখব সর্বনাম কয়টি। অনেকগুলো প্রকরণ আছে, আমরা একটা একটা করে দেখতে থাকি। প্রথমে কি আছে? ব্যক্তিবাচক সর্বনাম। হ্যাঁ, যে সর্বনাম দিয়ে ব্যক্তি বোঝায়, কোনো ব্যক্তিকে যদি বোঝায় তাহলে এটার নাম হবে ব্যক্তিবাচক সর্বনাম। এখানে কি থাকতে পারে? বক্তা পক্ষ থাকতে পারে, শ্রোতা পক্ষ থাকতে পারে, অন্য পক্ষ থাকতে পারে। ওই যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ না করেছে না, যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। বক্তা হচ্ছে আমি, আমরা, শ্রোতা হচ্ছে তুমি, তোমরা, আর অন্য পক্ষ হচ্ছে সে, তারা। তো এইগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এখন দেখো দুই জায়গায় এখানে দেওয়া আছে, কারণটা কি? এই যে প্রথম যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক বচন, আর পরবর্তী যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহু বচন হলে কি হবে? মানে এই সর্বনামটার বহু বচনটা কি? আমি, আমাকে, তুমি, তুই, তোকে, আপনি, আপনাকে, সে, সে। এখানে দেখো তালব্য স, এটা আগে ব্যবহৃত হতো, এখন আর শো করে না। তিনি, তার, তাকে, এ, এর, ও, ওর। এই যে আমি বললাম এগুলো কি হলো? এক বচন। হ্যাঁ, আর এটা বহু বচন কি? আমরা, আমাদের, তোমরা, তোমাদের, তোরা, তোদের, আপনারা, আপনাদের, তারা, তাদের, এরা, এদের, ওর, ওদের। এই যে এরা, এগুলো কি? যখন এখানে কেউ উপস্থিত নেই তখন আমি বলি না যে এরা এই কাজটা করেছিল। সামনে যে উপস্থিত তাকে কিন্তু আমরা এরা বলি না, বলি যে তোমরা এই কাজটা করেছো। আর অন্য পক্ষ বা যারা তৃতীয় পক্ষ এখানে উপস্থিত নেই, হ্যাঁ, যারা নাম পুরুষ, যাদেরকে আমরা সামনে পাচ্ছি না কিন্তু তাদের কথা আমরা বলছি, তখন তো আমরা কি বলি? এরা এই কাজটা করেছে, এদেরকে এটা করতে হবে, ওর এটা করা উচিত ছিল। এই যে এরা, এদের দেখে আবার ভেবোটা যেটা ব্যক্তিবাচক না, এটাও ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে ব্যক্তিবাচক সর্বনামের এক বচনও দেখলাম, বহু বচনও দেখলাম। এরপরে কি দেখব? নির্দেশবাচক সর্বনাম। যখন সর্বনাম দিয়ে ব্যক্তির কাছ থেকে কাছে নাকি দূরে এমন কিছুকে নির্দেশ করে। মানে আমি এখানে বসে কাউকে যদি চিহ্নিত করি যে কাছে বা দূরে, তাহলে সেটা হচ্ছে নির্দেশবাচক, মানে কাউকে নির্দেশ করা, যে এটা, ইনি, মানে নির্দেশ করি না যে এই বইটা দাও। হ্যাঁ, এটাই এটাই সেই জিনিস যেটা আমি খুঁজেছিলাম। এই যে আমরা নির্দিষ্ট করে বলি, এই যে নির্দেশ করা, এটাই হচ্ছে নির্দেশবাচক সর্বনাম। দেখো এখানে এগুলো একটু খেয়াল করো, এই, এটা, ইনি, বলুন না ইনি এই কাজটা করেছে, ইনি সেই লোক যাকে আমি খুঁজছি। এই যে আমি নির্দেশ করে বললাম, এজন্য এটা হচ্ছে নির্দেশবাচক সর্বনাম। ইহা, ও, ওরা, ওটা, উনি, উহা। এটা দেখো বহুবচন কি? এটার বহুবচনে এরা আছে। এখন অনেক সময় মিল হয় না, তোমরা দেখোনি যে প্রোনাউন যখন তোমরা পড়ো না ইংরেজিতে, তখন তোমাদের দেখার কথা যে প্রোনাউনে একটা শব্দ দিস, দ্যাট অথবা হুইচ, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় প্রকারভেদে। যেমন এখানে দেখো এরা উপরেও বহুবচন হয়, আবার নির্দেশবাচক সর্বনামও বহুবচন হয়। হ্যাঁ, এরা বলে চিহ্নিত করা যে এরাই তারা যাদেরকে আমি খুঁজছিলাম। ইহারা, ইহারা অবশ্য সাধু ভাষা ব্যবহৃত হবে, রাখবে তোমরা, ঠিক আছে? যখন সাধু ভাষা তোমরা কিছু লিখবে তখন ইহারা লিখতে পারবে না, লিখতে পারবে না, ওগুলো, ওদের, ওরা। তাহলে আমরা দেখলাম নির্দেশবাচক বিশেষণ না, নির্দেশবাচক সর্বনামের এক বচন এবং বহু বচন। এরপরে চলে যাব 3 নম্বর প্রকরণে, অনির্দেশবাচক। তাহলে কি হবে? এটা উল্টোটা হবে না? এইমাত্র তোমরা যা পড়েছো তার বিপরীতটা হবে না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই তো সাইলেন্ট, খুব সুন্দরভাবে। মিস শুনতে জি মিস, শুনতে পাচ্ছি। খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, ধন্যবাদ। এখন দেখো অনির্দেশবাচক বা অনির্দিষ্টবাচক কি? একটু আগে যেটা পড়েছো ঠিক বিপরীতটা, যেটা দিয়ে অনির্দিষ্ট ভাবে বা চেনো না, পরিচয় নেই এমন ব্যক্তি, বস্তু বা ভাবকে বোঝায়। যেমন কোনো কিছু, একটু আগে কিন্তু আমি বলেছি এটা, মানে এটা আমি নির্দিষ্ট করে বলে দিলাম। আর এটা কি বিপরীত, যে কোনো কিছু হয়েছিল আমি জানি না, হ্যাঁ, কেউ কেউ এসেছিল আমি জানি না। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে অনির্দেশবাচক বা অনির্দিষ্ট বাচক। এরপরে 4 নম্বর হচ্ছে প্রশ্নবাচক, যে সর্বনাম দিয়ে কোনো জিজ্ঞাসা বোঝায়। এটা এটা আমরা চিহ্নিত করতে পারি খুব সহজে,
কারণ প্রশ্ন তো আমরা সবাই জানি যে কি কি দিয়ে প্রশ্ন বোঝায়। কে, করেস্কার কি, কয়দিঘিকার কি, কেন, কাহার, কিসের, এগুলো দিয়ে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম বোঝায়। তোমরা কি বলতে পারবে যে এখানে ক রস্বইকার আর দীর্ঘইকার কেন ব্যবহার করা হলো? দুইটা কেন? তাহলে আমরা কোনটা ব্যবহার করব? মনে আছে কারো? যখন কোনো প্রশ্নের উত্তর মিস আপনি ক্লাসে একদিন বলেছিলেন বাট নাতে দেওয়া যায় তাহলে কয় ঋষিকার হয়, আর যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না না হয়, আমার কিছু বলতে হয়, তখন কয় দীর্ঘিটা ব্যবহার করব। আচ্ছা, তুমি চেষ্টা করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি অনেকটা কাছাকাছি গিয়েছো, শুধু বিপরীত বলেছো। ঠিক আছে, মানে সঠিকটা হচ্ছে যে যদি এমন কোনো প্রশ্ন হয় যেটা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়, যে তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলাম, এটা হবে ক রস্বইকার। আর যেটা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না, তুমি কি কি তরকারি দিয়ে ভাত খেয়েছো, তুমি হ্যাঁ বলে দিলে কেউ উত্তর হলো যে হ্যাঁ, হ্যাঁ দিয়ে ভাত খেয়েছে, এটা তো কথা হলো। এই যে তরকারির নাম বলবে, সেটাই তো বলছি আমি। তুমি বলেছো যে হ্যাঁ বা না হলে ওটা কয় দীর্ঘইকার হয়, ওটা হয় কয় না, রস্বইকার। কয় ঋষি বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো বলেছো। কয় রস্বইকার হচ্ছে হ্যাঁ বা না, আর গদিকার হচ্ছে হ্যাঁ বা না ছাড়া ব্যাখ্যা যত প্রশ্ন আসে সেগুলোর প্রশ্ন হলে কিতে হয় দীর্ঘইকার। ঠিক আছে, আমি এটা ক্লাসে পড়িয়েছিলাম, তোমাদের বানানো হচ্ছে তাই না? এরপরে জি মিস। কেন, কাহার, কিসের, আর বহুবচন কি, কোনগুলো, কে কে, কি কি, কার কার। ঠিক আছে, একটা প্রশ্ন দুবার করে বহুবচন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রশ্নবাচক সর্বনামের একবচন এবং বহুবচন আমরা দেখতে পেলাম। এরপর আছে কি সংযোগবাচক। সংযোগবাচক কি? যখন যে সর্বনাম দিয়ে দুই বা অধিক ব্যক্তি বা বস্তুকে সংযোগ করে। ঠিক আছে, যখন দুইজন বা দুইয়ের অধিক বস্তুকে সংযোগ ঘটায়, হ্যাঁ, এই যে সংযোগ ঘটায়, এই সংযোগ ঘটায় যে সর্বনামটা, সেটা হচ্ছে সংযোগবাচক সর্বনাম। তোমরা বলতে পারো ম্যাডাম আমরা তো আগে পড়েছিলাম, আগের ক্লাসে যে যোজক আছে এরকম সংযোগ ঘটায়, কিন্তু যোজক আর এটার মধ্যে পার্থক্য আছে। যোজক কিন্তু কোনো সর্বনাম না, নামের পরিবর্তে ব্যবহৃত হয় না। যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়ে কয়েকটা ব্যক্তি বা বস্তুকে সংযুক্ত করে, সেটাই হচ্ছে সংযোগবাচক সর্বনাম। যেমন যে, যেটি, যা, তা, যে, সে, যিনি, যিনি, তিনি, যাহা। বলি না, যিনি এই কাজটা করেছে, তার এই কাজটা করা ঠিক হয়নি। এই যে দুটো বাক্যকে তোমাকে যুক্ত করতে হচ্ছে, যে তুমি যে দিয়ে যদি কোনো বাক্য বলো, তাহলে তুমি কি যে বলে থামতে পারবে? আমি বললাম যে তোমার এই কাজটি করতে হবে, এই যে আমি মাঝখানে যে বললাম, এটা হচ্ছে সংযোগবাচক, মানে মাঝখানে যেটা ব্যবহৃত হওয়াতে দুটা বাক্যকে একসাথে করেছে। আমি বললাম আর তোমাকে কাজটা করতে হবে, দুটা বাক্যকে একসাথে করেছে যে সংযোগবাচক সর্বনামটি। এরপর কি আছে, এটার বহুবচন কি, যে যে, যা যা, মানে আমি যা যা বলেছিলাম তাই হয়েছে। এই যে দুবার ব্যবহার করলে এটা হবে বহুবচন, আর একবার ব্যবহার করলে হবে হচ্ছে একবচন। যারা যারা, যাকে যাকে, যেগুলো, যারা, যাহারা। একটু খেয়াল করে করতে হবে, দেখো সর্বনামের অনেকগুলো প্রকরণ তো, এই জন্য একটু প্যাচও লেগে যায় সবার যে কোনটা কি, একটু ভালো করে দেখতে হবে। আত্মবাচক মানে নিজেকে বোঝায়, যদি নিজেকে বোঝায় সর্বনাম দিয়ে, তাহলে সেটাকে বলা হয় আত্মবাচক। এটার সাথে তোমরা কিন্তু প্রথম যেটা আমরা পড়েছিলাম যে ব্যক্তিবাচকের মতো যেটা পড়েছিলাম যে আমি, আমরা, তুমি, তোমরা, ওটা এক করবে না, ওটা শুধুমাত্র নামের পরিবর্তে আমি বলছি। আর আত্মবাচক হচ্ছে নিজেকেই বোঝাচ্ছে, যে স্বয়ং, স্বয়ং, নিজ, আপনি, খোদ। খোদ মানেও কিন্তু নিজেই বোঝায়, হ্যাঁ, তো খোদ বলছে, এটাও হচ্ছে আত্মবাচক। আর এটা বহুবচন কি, আপনারা। এই যে এখানে আপনারা আর ওই আপনারা পার্থক্য আছে কি জানো? এই যে বলে না আপনি ভালো তো জগৎ ভালো, শুনেছো কখনো এই লাইনটা, আপনি ভালো তো জগৎ জি। ভালো? হ্যাঁ, এই আপনি মানে কি, মানে আপনি ভালো মানে তুমি ভালো, এই আপনি মানে ভালো মানে নিজ নিজে। ভালো। হ্যাঁ, এই আপনি নিজ। বহুবচন হচ্ছে আপনারা। হ্যাঁ, ভেরি গুড। এটা মানে হচ্ছে নিজ, আর এখানেও আপনারা মানে আপনারা, মানে আমরা নিজেরা যদি ভালো হই তাহলে জগৎ ভালো। বুঝতে পারছো, এটা হলো আত্মবাচক সর্বনাম। তোমরা বলতে পারো ম্যাডাম তাহলে কিভাবে বুঝবো এটা কি, এটা কি আত্মবাচক নাকি এটা যে ব্যক্তিবাচকের মধ্যে পড়ে? তাহলে তোমরা কিভাবে দেখবে, বাক্যটা দেখবে, বাক্যে যদি বোঝায় যে নিজ নিজ, নিজের কথা বোঝায়, তাহলে এটা হবে আত্মবাচক সর্বনাম। আর নিজের কথা না বুঝিয়ে যদি অন্যদের বোঝায় যে আপনারা খুব ভালো মানুষ, তখন সেটা হয়ে যাবে হচ্ছে প্রথম যে প্রকরণটা পড়িয়েছিলাম সেটা। এই যে এখানে 3, 4, 5, 6 পড়ালাম, হ্যাঁ, সর্বনামের প্রকরণ, এখানে তোমাদের কার কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা,
নীরব থাকার দুটা দুটা মানে কারণ হতে পারে, একটা হচ্ছে খুব ভালো বুঝতে পারছো, আর একটা হলো কিছুই বুঝতে পারছো না। যাক, এরপরে আমার মনে হয় বেশি সমস্যার কথা না, কারণ তোমরা সর্বনাম এগুলো পড়েছো, 10-এর বইতে তো আছে না? এরকম প্রশ্ন ছিল না তোমাদের ক্লাস 10-এ? ছিল? জি হ্যাঁ, একটু একটু পরিচিত হওয়ার কথা, একেবারে অপরিচিত না। আচ্ছা, এরপর আমরা এসে পড়েছি শেষের দিকে, এটা হচ্ছে আর কি কি আছে দেখো। সর্বনাম কিন্তু অনেকগুলো প্রকরণ আমরা দেখছি, সমষ্টিবাচক বা সাকল্যবাচক। সমষ্টি যদি বোঝায় কোনো সর্বনাম দিয়ে, তাহলে তাকে বলা হয় সমষ্টিবাচক। যেহেতু এটা সমষ্টি মানে অনেকজনকে বোঝায়, তাহলে স্বাভাবিকভাবে এটার এক বচন থাকা সম্ভব না, তাই না? এটা এক বচন নেই, এটা কি আছে? বহু বচন। সব, সকল, বলে না সকল লোকেরা এই কাজটি করেছে, সকল লোক এই কাজটি করেছে, লোকেরা হবে না, লোকেরা হলে ভুল হবে। সকল লোক এই কাজটি করেছে, সব ব্যক্তি এই কাজটি করেছে, উভয় ছেলেরই মানে উভয় বালকেরই দোষ আছে। এই যে আমরা ব্যবহার করছি, এগুলো কি? এগুলো হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। এই যে মন মাত্র জয়েন করলে, তার মানে কি এতক্ষণ ক্লাস করোনি ইচ্ছা করে? এখন শেষ হয়ে যাচ্ছে, টাইম টাইম রানিং আউট দেখাচ্ছে। এরপরে ব্যতিহার। ব্যতিহার তোমরা একটা সমাস করেছিলে না? প্রেজেন্ট দিতে আসছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে, রেকর্ড হচ্ছে না এখন সব। ব্যতিহার দেখো বাবা, তোমরা পড়েছিলে ব্যতিহার, ওই যে একটা বহুব্রীহি সমাসে যে পরস্পর যেটা কাজ করে ব্যতিহার বলে, ওই ব্যতিহার দিয়ে পরস্পর কাজ করা বোঝায়। হ্যাঁ, যে সর্বনাম দিয়ে সর্বনামের দ্বিত্ব রূপ বোঝায়। আপনি নিজে মানে হচ্ছে বলেন না, আমি নিজে নিজে কাজটি করেছি, এটা এই যে মানে সর্বনামটাকে আবার বোঝায়। যে এখানে কিন্তু নর্মালি একবার ব্যবহার করে এক বচনের ক্ষেত্রে, আর বহু বচনে আপনা আপনি, এটাই হলো মূল ব্যতিহার। তো এক বচন দিয়ে ব্যতিহারটা বোঝা যাচ্ছে না। বহু বচন উদাহরণটা দেখো, তাহলে ব্যতিহার বুঝতে পারবে যে একই জিনিস দুবার করে আসবে। দুবার করে আসলে সর্বনামের দ্বিত্ব রূপটা মানে দুইবার সর্বনামটা ব্যবহৃত হয়ে একটা নির্দিষ্ট অর্থ বোঝালো, আপনা আপনি হয়ে গিয়েছে, আমি জানিই না কিভাবে হলো, বলে আমি নিজে নিজে কাজটা করেছি। এই যে নিজে নিজে বললাম, যে দুইবার ব্যবহার করলাম, সর্বনামের দ্বিত্ব রূপটা ব্যবহৃত হলো, এটাই হচ্ছে ব্যতিহার সর্বনাম। আরেকটা কি? অন্নাদিবাচক, মানে ওই যে একটু আগে পড়েছে আত্মবাচক, আত্মবাচকের ঠিক বিপরীত হচ্ছে অন্নাদিবাচক। আত্ম হচ্ছে নিজেকে বোঝায়, যে খোদ, স্বয়ং। আর এটা কি? অন্যকে বোঝায়, এই জন্য নাম হচ্ছে বলো বাবা। ব্যতিহার অর্থ কি? ব্যতিহার মানে হচ্ছে পরস্পর, মানে মানে যে জিনিসটা একা একা কাজটা করে না, পরস্পর করে। হ্যাঁ, মানে এটা সমাসে তোমাদের আছে, ব্যতিহার শব্দটা দিয়ে বোঝায় যে যে কাজটা ওই শব্দটা দুইবার ব্যবহৃত হবে। হ্যাঁ, ওটাকে বলা হয় ব্যতিহার, যে আপনা আপনি হয়ে গেছে, নিজে নিজে হয়ে গেছে। বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার অন্নাদিবাচক কি? অন্যকে বোঝালে, এটা তো খুব সহজ। অন্য, অপর, পর ইত্যাদি। আর বহুবচনও অন্যরা, অপররা, পররা। তাহলে গেল অন্নাদিবাচক। এরপর আছে কি? সাপেক্ষ। এটা তোমরা সহজে চিনতে পারবে, একটু খেয়াল করো। সাপেক্ষটার মধ্যে তোমরা যে দেখাবে বলবে না, একটু আগে না ম্যাডাম যে পড়লাম, এই যে আর ওই যে মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সংযোগবাচক। আর এখানে কি হচ্ছে? যখন সাপেক্ষ সর্বনামের শর্ত হচ্ছে এমন একটা সর্বনাম আসবে যেটার উপর নির্ভরশীল আরেকটি সর্বনাম আসবে, যেটা কি করবে? দুটা বাক্যকে সংযোগ করবে। যে এই কাজটি করেছে সেই আসল অপরাধী। এই যে আমি যে বলে পরবর্তীতে সে উল্লেখ করলাম, এই যে দুটা পরস্পর উপর নির্ভর করে ব্যবহৃত হচ্ছে, এটাই হচ্ছে যে সে, এটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। বলি না যেমন কর্ম তেমন ফল। আমি যদি বলি যেমন কর্ম ফল, তাহলে কি বাক্যটা হলো? তার মানে হলো না। কারণ কি? কারণ এখানে আমি একটা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করেছি, দ্বিতীয়টা করিনি। যেমন কর্ম তেমন ফল যদি বলি, তাহলে কি হবে? দুইটা সর্বনাম ব্যবহৃত হবে এবং পরস্পর উপর নির্ভরশীল দেখেই অর্থটা প্রকাশ করছিল না। হ্যাঁ, এখন কি হলো? অর্থটা প্রকাশ করলো। আবার বলি না যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হ্যাঁ, মানে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ আমি আশা করেই যাব। এই যে আমি বাক্যটা বললাম, এখানে যদি আমি যতক্ষণ শ্বাস আশ বলে বসে থাকি, তাহলে বাক্যটা কিন্তু হলো না। এই জন্য একে বলা হয় সাপেক্ষ সর্বনাম। মানে একটাকে উল্লেখ করলে তোমাকে অটোমেটিক দ্বিতীয়টা উল্লেখ করতে হবে। অনেক সময় বাক্য লিখো না কোনো প্রশ্ন উত্তর দেওয়ার সময়, যে যারা এই কাজটি করেছে তারাই মূলত দায়ী। এই যে আমরা যারা তারা যাকে তাকে ব্যবহার করি, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে আমরা সর্বনামের 10টি প্রকরণ দেখলাম এবং বিশেষে 6টি প্রকরণ দেখলাম। আচ্ছা, আমি দুটো প্রকরণই পড়াবো। তোমাদের আর কোনো সমস্যা আছে যে এই যে দুটো প্রকরণ পড়ালাম এর মাঝখানে, অথবা কিছু জিজ্ঞেস করা আছে?
না মিস বুঝতে পারছি। আচ্ছা, না তাহলে মিস। তাহলে এই যে আমরা সর্বনামের প্রকরণ পড়লাম, বিশেষ্যের প্রকরণ পড়লাম, তোমরা খুব ভালোভাবে বাসায় পড়তে থাকো, কারণ দেখা যাবে হঠাৎ করে কোনো একটা পরীক্ষার ডেট দিয়ে দেবে বা কিছু একটা দিয়ে দেবে, তখন তো একটানা চাপ পড়ে যাবে না, এই জন্য এখনই তোমরা পড়তে থাকো। তা তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমাদের সাথে আমি কথা বলবো পরবর্তী ক্লাসে, ঠিক আছে? এ ফাঁকে তোমরা কি করবে, এই প্রকরণগুলো পড়ো, আরো বাকি সাবজেক্টগুলো পড়ো, বাসায় আছো এই সুযোগটা কাজে লাগাও। হ্যাঁ, ঘরে বসে বসে পড়ার একটা মজাই আলাদা। কলেজে আসতে মজাই লাগে, কিন্তু তারপর টাইমটা নষ্ট হয়, রাস্তায় অনেক ধুলাবালি অনেক কিছুর মধ্যে থাকতে হয়। তো এই সুযোগটা যেহেতু পেয়েছো, এটা কাজে লাগাও। হ্যাঁ, সবাই কার কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে এখন আমি শেষ করে দিতে যাচ্ছি। কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু সবাই ভালো থাকবে, আলাইকুম। সুস্থ থাকবে। মিস আপনিও ভালো থাকবেন। মিস আসসালামু আলাইকুম।